সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি অধ্যাপক গোপীনাথ পাল, বিভাগীয় প্রধান গণিত বিভাগ, সরকারি তুলরাম কলেজ, নারায়ণগঞ্জ। অনলাইন ক্লাসের ধারাবাহিকতায় আজ তোমাদের সাথে আমি লিনিয়ার প্রোগ্রামিংয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়টি, যেই প্রবলেমটি অতি সহজেই সমাধান করতে পারলে এই লিনিয়ার প্রোগ্রামিং বইটি যা তোমাদের সিলেবাসে আছে তার অধিকাংশ চ্যাপ্টারটি তোমরা সহজেই করতে পারবে। আমাদের আজকের মূল টার্গেট যে একটি লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম। গত ক্লাসে আমরা তোমাকে দেখিয়েছিলাম একটি লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেমকে কীভাবে স্ট্যান্ডার্ড ফর্মে আনতে হয়। কাজে একটি লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেমকে স্ট্যান্ডার্ড ফর্মে আনার পরে তাকে কিভাবে সলিউশন করতে হয় তার একটি পদ্ধতি আমরা এর দ্বিতীয় ক্লাসে আমরা আলোচনা করেছিলাম, গ্রাফিক্যাল সলিউশন। কিন্তু গ্রাফিক্যাল সলিউশনের সীমাবদ্ধতা হলো সেখানে দুইটির বেশি ভ্যারিয়েবল থাকতে পারে না। কাজে আমাদের সিমপ্লেক্স মেথড দিয়ে আমরা ভ্যারিয়েবলসের একটি লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেমকেও আমরা সলভ করতে পারব। তো আমাদের আজকের মূল বিষয় হলো একটি অঙ্ক সমাধান করা। যে অঙ্কটি করতে গেলে আমরা এমনভাবে তোমাদের প্রথমে হয়তো অনেক সময় লাগবে, কিন্তু আমার বিশ্বাস তোমরা ক্লাসটি যদি মনোযোগ দিয়ে করো তাহলে তোমাদের সময়টা কম লাগবে এবং অঙ্কটি সহজবোধ্য করতে পারলে তোমার এই লিনিয়ার প্রোগ্রামিংয়ের বইয়ের অধিকাংশ চ্যাপ্টারটি তুমি সহজেই করতে পারবে বলে আমার বিশ্বাস। তো এই অংশটিকে আমরা এর আগের যে দুটো ক্লাস করেছিলাম, আমি খুব আশ্চর্য হয়েছি যে এত ছাত্র সেই ক্লাসটি উপভোগ করেছে। সেই কারণে, এবং যেহেতু ফেসবুক লাইভে ক্লাসটি করলে ক্লাসটি হারিয়ে যায় এবং সিমপ্লেক্স মেথডের পদ্ধতিটা যেহেতু লিনিয়ার প্রোগ্রামিংয়ের ভিত্তি, কাজেই সেই কারণে এটা একটা চ্যানেলের মাধ্যমে, ইউটিউব চ্যানেলে তন্নি ম্যাথ ওয়ার্ল্ড, এই চ্যানেলের মাধ্যমে এটা আমরা ভিডিওর মাধ্যমে এটা ক্লাসটি আমরা সুসম্পন্ন করার চেষ্টা করছি, যাতে তোমরা এইটা যে কোনো সময় দেখতে পারো। এবং এখানে যদি ক্লাস ব্যতীত মাঝে মাঝে আমি সময় পাইলে সীমাবদ্ধতার মধ্যেও আরও কিছু ভিডিও আপলোড করব, তোমরা এটা সাবস্ক্রাইব করে রাখবে যাতে নোটিফিকেশনটা সহজেই পেতে পারো। এখানে সেইভাবে আমরা এখন শুরু করছি। আমরা এই সিমপ্লেক্স মেথড করতে গেলে দু একটা ডেফিনেশন আজকে আলোচনা করব। নেক্সট যে ক্লাসটি আমরা লাইভে নিব সেখানে তার এই সিমপ্লেক্স মেথডের কিছু থিওরেম কথা আলোচনা করার আশা রাখছি। প্রথমে বেসিক সলিউশন কি? বেসিক সলিউশনে আমরা যদি এইভাবে লিখি, কনসিডার a system of m simultaneous linear equation in n unknowns যেখানে এনটা বড় এম এর থেকে, কিরকম ax equal to b, xt belongs to ir। তোমরা এটা বুঝো, কারণ এ হলো একটি ম্যাট্রিক্স। আমরা লিখছি হয় এ ই জে এম বাই এন, মানে এন সংখ্যক লিনিয়ার ইকুয়েশন আছে যার এন আননোনস আছে। কাজেই সেটা যে ম্যাট্রিক্সটা ফর্ম করে তার অর্ডার হবে এম বাই এন অফ র্যাঙ্ক এম। তোমরা ফার্স্ট ইয়ারে ম্যাট্রিক্সের র্যাঙ্ক সম্বন্ধে পড়েছ।
ম্যাট্রিক্সের র্যাঙ্ক সম্বন্ধে আমি পরে কথা বলবো। লেট বি বি এ সাব ম্যাট্রিক্স। আমরা একটা সাব ম্যাট্রিক্স তৈরি করলাম বি বি এ এম বাই এম সাব ম্যাট্রিক্স, একটা স্কোয়ার সাব ম্যাট্রিক্স formed by M linearly independent column of A। মানে আমরা এর যে ম্যাট্রিক্সটা এম বাই এন আছে, সেখানে যেহেতু র্যাঙ্ক এম বলেছি, সে কারণে ওইখানে এম সংখ্যক লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট কলাম ভেক্টর আছে। সেই কলামগুলো দিয়ে আমি একটি সাব ম্যাট্রিক্স গঠন করলাম বি। লেট বি বি এ এম বাই এন সাব ম্যাট্রিক্স ফর্মড বাই এম লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট কলামস অফ এ। এখন এ সলিউশন attained by putting n minus m variables which are not associated with the column of B। অর্থাৎ যে সমস্ত ভেরিয়েবলস গুলো বা ভেক্টরস গুলো এই বিতে নাই, ইকুয়াল টু 0, তাদেরকে যদি আমরা 0 ধরি, and solving the resulting system is called a basic solution। Look this, কথাটা একটুখানি বোঝার চেষ্টা করো। বললাম যেহেতু এখানে এম সংখ্যক লিনিয়ার ইকুয়েশন আছে, যার ভেরিয়েবল আছে এন, এই জন্য এই ম্যাট্রিক্সটার অর্ডার হলো এম বাই এন। এখন এই ম্যাট্রিক্স থেকে এম সংখ্যক লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট কলাম নিয়ে আমরা একটা বি ম্যাট্রিক্স তৈরি করলাম। তাহলে এই যে এন যেহেতু এম এর থেকে বড়, তাহলে এন এর থেকে এম ব্যতীত যে ভেরিয়েবলগুলো থাকে সেগুলোকে যদি আমরা 0 ধরে নেই, তারপরে যে রেজাল্টিং সিস্টেম থাকে তাকে যদি সলভ করি, তাহলে যে সলিউশনটা অ্যাটেইনড হয় তাকেই বলা হয় বেসিক সলিউশন। এখন এই সলিউশনটা করতে গিয়ে আমরা কিছু এলিমেন্টারি কথা বলেছি, সেটা হলো র্যাঙ্ক অফ এ ম্যাট্রিক্স। তুমি জানো যে একটি ম্যাট্রিক্সকে একটু রিকল করো, ম্যাট্রিক্সকে যদি ইচলন আকারে প্রকাশ করি, সেটা রোতেও করতে পারি, কলামে করতে পারি। তো যতটা সংখ্যক নন জিরো কলাম অথবা রো থাকে তা হলো তার র্যাঙ্ক। আর এখানে আরেকটি শব্দ আছে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, খুব জনপ্রিয় একটি শব্দ। তোমরা ফার্স্ট ইয়ার লিনিয়ার অলজেব্রায় পড়েছো যে ভিএফ যদি একটি ভেক্টর স্পেস হয় এবং v1 v2 ডট ডট vn যদি তার একটি সেট হয়, এবং আলফা যদি কতগুলি স্কেলার থাকে, আলফা 1 আলফা 2 আলফা n বিলংস টু এ ফিল্ডে যদি থাকে, এবং তাদের সাথে যখন আমরা একটা লিনিয়ার কম্বিনেশন করি,
এই লিনিয়ার কম্বিনেশনটা যদি আমরা একটা জিরো ভেক্টর, এটা জিরো নয়, জিরো ভেক্টরের সাথে লিনিয়ার কম্বিনেশন করলে যদি এই সবগুলোর মান যদি শূন্য হয় স্কেলারগুলোর, হ্যাঁ, তাহলে আমরা সেটাকে বলবো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। আমাদের স্ট্যান্ডার্ড আরএন, মানে আরএন স্ট্যান্ডার্ড R3, যেমন R3 R2 এরকম স্ট্যান্ডার্ড বেসিস আছে। R3 স্ট্যান্ডার্ড বেসিসটা কি তোমরা জানো? আইডেন্টিটি এলিমেন্ট 1 0 0 0 1 0 0 0 1। এগুলি কিন্তু সবই লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। হ্যাঁ, এগুলো যদি জিরো ভেক্টরের সাথে তুমি লিনিয়ার কম্বিনেশন করো তাহলে দেখবে যে সবগুলো স্কেলার যেগুলো তুমি কম্বিনেশনে সংযুক্ত করেছো সবগুলো স্কেলার হলো জিরো। এটা অবশ্য ভিত্তির ডেফিনেশন জানো যে দুটো কন্ডিশন হয়, ভেক্টরগুলো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হয় এবং ভেক্টরগুলো এই সেটকে জেনারেটর করে। তো আমরা সেই জায়গায় আলোচনায় আর যাব না। তো তোমরা একটু দেখে নিবে কি দুটো শব্দ এখানে, র্যাঙ্ক অফ এ ম্যাট্রিক্স অ্যান্ড লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। বাকিটুকু মনে হয় বুঝতে কোনো অসুবিধা নাই। তো আমরা এই যে বেসিক সলিউশন পাইলাম, এই বি যে ম্যাট্রিক্সটা এটাকে বলা হয় বেসিস ম্যাট্রিক্স, বা এটা অনেক সময় ইউনিট ম্যাট্রিক্সও বা আইডেন্টিটি ম্যাট্রিক্সও বলে। দুটো কথা বললাম, বি কে বলা হয় বেসিস ম্যাট্রিক্স বা আইডেন্টিটি ম্যাট্রিক্স। এবং বি কে যদি এক্স বি কে লেখা হয়, বি এর যে এক্স বি ইকাল টু বি ইনভার্স বি, ওই যে আমরা যে বি ওখানে পেয়েছি সেই বি অনুসারে এক্স বি এর মান হবে, ভেরিয়েবলগুলো হবে বি ইনভার্স বি। আমরা এটা নিয়েও পরে কথা বলব। যাই হোক, আমরা একটা ডেফিনেশন পড়লাম, আর দুটো ডেফিনেশন একটুখানি কথা বলি। আজকে হয়তো একটু আলোচনা করব, দেখি সেই জায়গায় একটু বলা দরকার। সেটা হলো ডিজেনারেট সলিউশন। ডিজেনারেট সলিউশন হলো যে ফিজিবল সলিউশনটা, বেসিক ফিজিবল সলিউশনটা ডিজেনারেট হবে। তো ডিজেনারেট হলে যে বেসিক ভেরিয়েবলগুলোর মধ্যে যদি কোনো ভেরিয়েবল ভেনিশ হয়, যে বেসিক ভেরিয়েবল যদি x1 x2 এগুলি যদি বেসিকে থাকে, এর মান যদি কোনো একটা কারণে এই যে কোনো একটা বেসিক ভেরিয়েবল, দেখো এখানে আমরা কিন্তু বলছি নন বেসিক ভেরিয়েবল, অর্থাৎ n ভেরিয়েবল, অর্থাৎ যেটা m এর মধ্যে নাই সেই ভেরিয়েবলকে কিন্তু আমি জিরো ধরেছি। সেই ভেরিয়েবলকে জিরো ধরার পরে রেজাল্টিং যে সিস্টেমটা আছে সেই সিস্টেমটাকে সলিউশন করলে যদি যে বেসিক ভেরিয়েবলের কোনো একটি মান যদি ভেনিশ হয়ে যায় তাহলে সেটাকে বলে ডিজেনারেট সলিউশন। আর যদি কোনো একটা মান ভেনিশ মানে শূন্য হয়, আর যদি সবগুলোর মান অশূন্য হয় তাহলে সেটা হলো নন ডিজেনারেট সলিউশন। আমরা তিনটি কথা বললাম, একটি হলো বেসিক সলিউশন, একটা ডিজেনারেট সলিউশন, আর একটি নন ডিজেনারেট সলিউশন। এখন আমি প্রথমে বলেছি, আমরা এই তোমাদের পড়ানোর অভিজ্ঞতার আলোকে আমরা দেখেছি যে থিওরেমগুলো তোমরা তখনই একটু ভালো বুঝো যখন তার আগে অঙ্কের একটা সাপোর্ট থাকে। সেই কারণে সেই অভিজ্ঞতার আলোকে আজকে আমরা একটা লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম আমরা সলভ করব বাই সিমপ্লেক্স মেথড 1। কেমন? এই সিমপ্লেক্স মেথড ডেভেলপড বাই G.B. Dendies in 1947. Three types of simplex method. Simplex method is one of them. তো এই সিমপ্লেক্স মেথডটি যে লিনিয়ার প্রোগ্রামটা যেটা আমরা সিমপ্লেক্স মেথড 1 এর মাধ্যমে সলভ করি, তার বৈশিষ্ট্য হলো যে লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেমে তোমরা দেখেছো দুটো অংশ থাকে, একটা হলো অবজেক্টিভ ফাংশন আর একটা হলো কনস্ট্যান্ট। তো যদি কনস্ট্যান্টগুলো লেস দেন অর ইকুয়াল টু টাইপ থাকে, হ্যাঁ, if all the constants of a, আমি সংক্ষেপে লিখলাম, লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম is less than or equal to time, এই টাইপে থাকে। অথবা লেস দেন ইকুয়াল টু নয়, ইকুয়াল আছে, কিন্তু সেখানে আমরা যেন আইডেন্টিটি ম্যাট্রিক্স যদি পাই উইদাউট অ্যাডিং এনি আর্টিফিশিয়াল ভেরিয়েবল, কোনো রকম আর্টিফিশিয়াল ভেরিয়েবল যুক্ত করা ছাড়াই যদি আমি সেখানে যদি আইডেন্টিটি কলাম যদি পাই, তাহলেও আমরা সেইটাকে সিমপ্লেক্স মেথড 1 এর মাধ্যমে আমরা সমাধান করতে পারবো।
তো লেটাস আমরা একটি এক্সাম্পল নিয়ে কথা বলি, যে এক্সাম্পলটিকে আমরা সিমপ্লেক্স মেথড 1 এর মাধ্যমে সলভ করব। আমরা এখানে একটি লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম আমরা তুলে ধরেছি। ম্যাক্সিমাম জেড -x2 + 3x3 - 2x5 সাবজেক্ট টু দ্য কনস্ট্যান্ট। আমরা জানি যে এটাকে কিছুক্ষণ আগে বলেছি যে if all the constraints are less than or equal to type, অথবা we get a initial identity matrix, তাহলে আমরা সেইটাকে লিনিয়ার প্রোগ্রামিং এর মাধ্যমে সলভ করতে পারবো দুইটা কেসের ক্ষেত্রে। আমরা এইটাকে প্রথমে করতে হলে প্রথমে এটাকে স্ট্যান্ডার্ড ফর্মে করতে হয়। তোমরা জানো, আগের ক্লাসে পড়িয়েছি ইন্ট্রোডিউসিং কিভাবে করতে হয়। ইন্ট্রোডিউসিং slug variables ঠিক কটা স্ল্যাগ লাগবে? তিনটা, একটা s1 greater than 0, s2 greater than 0 and s3 greater than 0 to the first, second and third constant inequalities to get the equation. The standard form of the given linear programming problem. আমরা এই ল্যাঙ্গুয়েজগুলো আমরা এর আগের ক্লাসে যখন কিভাবে একটি লিনিয়ার প্রোগ্রামিংকে স্ট্যান্ডার্ড ফর্মে করতে হয় সেভাবে লিখে দিয়েছিলাম। যেহেতু স্পেস নাই, আমি জায়গাটা মুছে ফেলবো, আবার লেখাটা লিখলাম। তোমরা এখন এটাকে স্ট্যান্ডার্ড ফর্ম বানাও। যোগ করলে হয় কি, ম্যাক্সিমাম z equal to -x2 plus 3x3 minus 2x5 plus s তিনটা ভেরিয়েবল লাগছে, একটা s1, একটা s2 আর একটা হলো s3। খুব সাবধানে লিখবে, একবার লেখার পরে দেখবে, কারণ একবার যদি কিছু ভুল হয় তাহলে সাবজেক্ট টুটাকে সংক্ষেপে লিখলাম s/t, তুমি পুরোটাই লিখবে 3x2 minus x3 plus 2x5। এটার মধ্যে স্ল্যাগ ভেরিয়েবল আমি s1 যোগ করছি, আর বাকিগুলো আমরা সিমিলার জন্য লিখলাম 0s3, তার নাম হলো 7। আমরা শিখেছি বিষয়গুলো। আর এটা হলো -2x2 plus 4x3 plus 0x5, এখানে আমরা s2 যোগ করেছি, কাজে s1 এর সহগ 0, এটা s2, এটা হলো 0s3 equal to 12, আর -4x2 plus 3x3 plus 8x5 plus s1, এখানে s3 যোগ করেছি, কাজে বাকি সবগুলি হলো 0 হবে, s3 equal to 10। তোমরা কি কি যোগ করেছো? x1 x2 x3 s1 s2 s3 equal to সবই এগুলো কি গ্রেটার দেন অর ইকুয়াল টু 0। দেখো, এই যে আমরা কনস্ট্যান্ট ইকুয়েশনগুলো পাইলাম, এখানে 6টি ভেরিয়েবল আছে আর এখানে সমীকরণ আছে 3টি। তাহলে আমরা 6 - 3 অর্থাৎ 3টি, আমরা যদি 3টাকে আমরা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট আইডেন্টিটি ম্যাট্রিক্স যদি পাই, দেখো এখানে আমরা পাইছি কি 1 0 0 0 1 0 0 0 1, যে কলামগুলো পাইছি এগুলো কিন্তু লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। এগুলো দিয়ে যদি আমরা একটা বেসিস ম্যাট্রিক্স গঠন করি, যেটা কিছুক্ষণ আগে বললাম, এবং বাকি যে ভেরিয়েবলগুলো এগুলো যদি আমরা শূন্য ধরি, তাহলে আমরা যে সলিউশনটা পাবো সেটা হলো বেসিক সলিউশন। তাহলে আমরা যদি এগুলোকে সব যদি আমি শূন্য ধরি, তাহলে আমার সমাধান আসতেছে s1 = 7। এগুলি সব শূন্য ধরলাম যেহেতু একটু নন বেসিক,
এগুলি সব শূন্য ধরলাম, এখানে আসবে S2 ইকুয়াল টু 12, তার এখানে হলো S3 ইকুয়াল টু 10। কাজে আমরা লিখতে পারি ইনিশিয়াল বেসিক ফিজিবল সলিউশন, বেসিক ফিজিবল সলিউশন কি পেলাম, S1 S2 S3, এটার মান কত পাবো আমরা পেলাম 7, 12, 10। এখন এই যে একটা ইনিশিয়াল বেসিক ফিজিবল সলিউশন আমরা পাইলাম, এই সলিউশনটা সিমপ্লেক্স মেথড একটা পদ্ধতি, একটা ইটারেশন পদ্ধতি। আমরা একটা টেবিল থেকে যখন আরেকটা টেবিলে সিমপ্লেক্স মেথড ইটারেশন করব ততক্ষণ পর্যন্ত করব যতক্ষণ পর্যন্ত এই জেটের মানটা আমরা ম্যাক্সিমাম করতে পারবো। সেখানে একটা থিওরেম আছে, আমি আলোচনার সময় তখন সেটাকে আলোচনা করব। তো আমাদের ইনিশিয়াল বেসিকলি ফিজিবল সলিউশন আমাদের পাইলাম আমরা 7, 12 এবং 10। এখন দেখো, প্রথমে আমরা যে সিমপ্লেক্স মেথড যে টেবিল, এই টেবিলটা তৈরি করতে ছাত্রদের অনেক সময় লেগে যায়, যার ফলে ছাত্ররা এক সময় উৎসাহ হারিয়ে ফেলে। দেখো, তোমরা দেখো, একটুখানি খেয়াল রাখো আমি কিভাবে কত দ্রুততার সাথে টেবিলটি করি। খেয়াল রেখো আমি কেমনে করি, একটুখানি খেয়াল রেখো। দেখো কত সহজে আমরা একটা টেবিলের স্ট্রাকচার করে ফেললাম। হ্যাঁ, এবার এটাকে দুই ভাগে ভাগ করে দাও। এটা নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো, আমি টেবিলটা স্ট্রাকচার শিখো। এখানে লেখো সিজে। সিজে বলতে বোঝায় অবজেক্টিভ ফাংশনে চলকগুলির যে সহগ, সেটাকে বলে সিজে। তাহলে অবজেক্টিভ ফাংশন হলো ম্যাক্সিমাম যে এটা -x2 + 3x3 -2x5 S1 S2 S3। কাজে এখানে যে ভেরিয়েবলগুলো যদি আমি এখানে লিখি x2 x3 x5 S1 S2 S3, তাহলে সিজের মানগুলো হলো, দেখে দেখে ভুল করবে না, -1 3 -2 আর এই তিনটা হলো আমরা 0। এটা হলো সিজে। আর হলো যে ভেরিয়েবলগুলো অবজেক্টিভ ফাংশনের ভেরিয়েবলগুলোর সহগগুলোকে বলে সিজে। এখানে আমরা এই যে ম্যাট্রিক্সটার যে সহগগুলো আমরা সবগুলো এখানে লিখবো। কত আছে দেখো, 3 -1 2 1 0 0, এখানে হলো 7, এটা হলো কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট মানে হলো আমাদের যে এখানে বেসিক ভেরিয়েবলগুলো থাকবে সেই ভেরিয়েবলগুলোর মান, কনস্ট্যান্ট অফ দ্য বেসিক ভেরিয়েবলস। আরো একটু ক্লিয়ার হবে, -2 4 0 0 1 0 -4 3 8 0 0 1। দেখো এটা আইডেন্টিটি ম্যাট্রিক্স আছে। কাজে আমরা এই যেখানে এখানে কথা বলতেছিলাম এগুলো বেসিক ভেরিয়েবলস। কাজে বেসিক ভেরিয়েবলকে আমি এখানে লিখব, এটার নাম দিলাম বেসিস। বেসিস থেকে S1 S2 and S3। আর এটা হলো যেগুলো বেসিসের কোএফিসিয়েন্ট। দেখো এটা লিখছি সিজে আর এটা লিখছি সিবি। সিবি মানে হলো বেসিসের যে ভেরিয়েবলগুলো থাকলো তাদের যে কস্ট, সি হলো কস্ট বোঝায় আর কি, কস্ট ভ্যালু। তো সিবি এখন বেসিস আছে কত, S1 S2 S3। S1 এর মান হলো 0 0 0, কাজে এখানে প্রত্যেকটা হলো 0। এখানে হবে, এটা লিখি নাই, 12, এটা হলো 10, 12 আর 10। ওকে, এটা হলো ZJ মাইনাস CJ। হোয়াট ইজ ZJ? ZJ মাইনাস CJ মানে হলো, ধরো আমি এইটা প্রথমে হবে, এটার নাম হলো Z1 মাইনাস C1, এটা হবে Z2 মাইনাস C2,
এটা হবে Z3 মাইনাস C3 অ্যান্ড সো অন। তাহলে Z1 যদি আমরা লিখি, Z1 মাইনাস C1 বলতে আমরা কি বুঝি? Z1 মাইনাস C1 বলতে বুঝি CB1 মানে CB হলো এটা, CB1 মানে হলো CB1 বলতে বুঝি এই জিরোকে, এটাকে গুণ করব আমি এইটা দিয়ে। এইটাকে যে তোমরা জানো যে একটা ম্যাট্রিক্সের প্রত্যেকটি এন্ট্রির দুইটা করে পরিচয় থাকে, একটা সারি কলাম। কাজে এটাকে যদি আমরা ওয়াই দ্বারা প্রকাশ করি, ওয়াই দিয়ে প্রকাশ করে, তাহলে 1 নম্বর সারি 1 নম্বর কলাম, এটা হলো Y11 প্লাস CB2 দ্বিতীয় ভেরিয়েবল, CB2 এর সাথে এটার গুণ, এটা কি? এটাকে বলে Y21, হ্যাঁ। আর এটা হলো CB3 মানে এই কস্ট ভেরিয়েবলসের বেসিক ভেরিয়েবলের যে কোএফিসিয়েন্ট 3 নম্বর কোএফিসিয়েন্ট, তাকে গুণ করব আমরা Y31। এই পুরোটা হলো Z1, দ্যাট ইজ 1 নম্বর কলামের Z1 মানে হলো 1 নম্বর কলামের প্রত্যেকটি এন্ট্রিকে CB এর যে মান CB1, CB2, CB3 এটা গুণ করতে হবে, তাহলে আমরা পাবো Z1। অনুরূপভাবে মাইনাস C1 মানে হলো এই যে এটা হলো এইটা হলো C1, যেটার মান 1 হলে C1, যেটার মান 2 হলে C2, যেটার মান 3 হলে C3, যেটার মান প্রথম কলামে C1, দ্বিতীয় কলামে C যেটার মান C2, তৃতীয় কলামে C যেটার মান C3। তাহলে তোমরা এই সবগুলো জিনিস আমি বোঝানোর চেষ্টা করলাম। আবার দেখো, Z1 মাইনাস C1 বলতে বুঝি বেসিস ম্যাট্রিক্সের যে সহগগুলো আছে, এই Z1 বলতে প্রথম কলামের যতগুলো এন্ট্রি আছে প্রত্যেকটি এন্ট্রিকে সিবির যে প্রথম সারির জন্য প্রথমটা, দ্বিতীয়টার জন্য দ্বিতীয়টা, তৃতীয়টার জন্য তৃতীয়টা, এই গুণফলগুলির যোগফল হলো Z1। আর মাইনাস C1 হলো 1 নম্বর কলামে CJ এর মান। কেমন? এটা হলো ZJ মাইনাস CJ এর বিষয়। তো ZJ মাইনাস CJ আমরা যদি এখানে করি, প্রত্যেকটা জায়গায় আমরা কাজটি করব। তাহলে এখানে সুবিধা হলো প্রথম টেবিলে সবগুলো শূন্য থাকাতে সুবিধা হলো এটা দ্বারা গুণ করলে সবই শূন্য হয়, শূন্যের সাথে মাইনাস ওইটা করলে এটা হয়ে যায় 1। আবার দ্বিতীয়টার বেলায় একই রকম, এই প্রত্যেকটা এন্ট্রি দ্বারা গুণ করো, গুণ করলে 0 হয়ে যায়, 0 3 হলে এখানে হয় -3। এটা হলো গুণ করলে দেখো হয়ে যায় সবগুলো 0, 0 - 2 মানে 2, এটা হয়ে যায় 0। গুণ করে দেখো 0 - 0, 0 - 0, 0 - 0 যোগ 0। আর এটা দিয়ে গুণ করলে সব জেটের মান হয়ে যায় z = 0। কেমন? আমরা জেটের মান পেয়ে গেলাম। এখন সিমপ্লেক্স মেথড 1 বলেছে যে তুমি ZJ মাইনাস CJ যে রোটা পেয়েছো, এই রো এর মধ্যে মোস্ট নেগেটিভ যে ভ্যালু, আমাদের মোস্ট নেগেটিভ কোথায় পাইছি? 2 নম্বর কলাম। তাহলে মোস্ট নেগেটিভ ZJ মাইনাস CJ মানে আমার এখানে হলো 2 নম্বর কলাম, Z2 মাইনাস C2 তার মান হচ্ছে কত? -3। এই যে কলামে পাইলাম 2 কলাম, এই 2 কলামকে বলা হয় পাইভট কলাম। শব্দটা কি বললাম? পাইভট কলাম। পাইভট কলাম কি? ZJ মাইনাস CJ যে সারি, এই সারিতে মোস্ট নেগেটিভ যে কলামে পাওয়া যায় সেটা হলো পাইভট কলাম। তুমি পাইভট কলামের যে ভেরিয়েবলটা আছে x3টা এই বেসিসে ঢুকবে, এই জন্য এটার নাম হলো এন্টারিং ভেরিয়েবল বা ভেক্টর। তাহলে আমরা দুটো শব্দ শিখলাম যে ZJ মাইনাস CJ এর মধ্যে মোস্ট নেগেটিভ যে রাশিটা, সংখ্যাটা, সেটা হলো আমাদের পাইভট কলাম। এখন এই পাইভট কলামের যতগুলো এন্ট্রি আছে
এই কলামটা আমরা যদি ওয়াই এর মাধ্যমে প্রকাশ করতে চাই, তাহলে তোমরা জানো এটা হলো y12, 1 নম্বর সারি 2 নম্বর করার পরেরটা হলো y22, পরেরটা হলো y32, অর্থাৎ সবগুলো কলাম হলো 2 নম্বর, 1 নম্বর সারি, 2 নম্বর সারি, 3 নম্বর সারি। তোমরা এগুলো বুঝো ভালো, আমার বিশ্বাস। এই যে এন্ট্রিগুলো আছে কোথায়, পাইভট কলামে, এই প্রত্যেকটা এন্ট্রিকে এই কনস্ট্যান্ট দ্বারা আমরা ভাগ করব, যদি সেই এন্ট্রিটার মান অবশ্যই গ্রেটার দেন 0 থাকে। এই যে -1 দিয়ে আমি ভাগ করতে পারবো না, আমি ভাগ করব 12কে 4 দ্বারা, আমি ভাগ করব 10কে 3 দ্বারা। এই ঘরটার নাম হলো মিনিমাম রেশিও। মিনিমাম রেশিও অর্থাৎ আমাদের বলা হলো যে ওই যে তুমি xb এর যে মানগুলো আছে, এগুলো হলো এই চলকগুলোর মান, এগুলো xb বলে, যেটা xb এর মানকে, প্রত্যেকটা মানকে তুমি ভাগ করবে কি দিয়ে, এই যে y11 মানে y12, y22, y32, অর্থাৎ yij দ্বারা ভাগ করবে। yij, j এর মান হলো এখানে 2 আর i এর মান হলো 1 2 3। ভাগ করলে যেই মানগুলো আমরা পাবো সেই মানগুলো হলো মিনিমাম করতে হইব। মিনিমাম কত পাবো বাবা, মানে একটা হলো 12/4 আর একটা হলো 10/3। তুমি দেখো এই দুইটার মধ্যে এটা হলো 3 এর থেকে বড়, এটা হলো 3 এর থেকে ছোট, তার মধ্যে মিনিমাম হলো 12/4 মানে হলো কত, 3। এটা হলো মিনিমাম। যেই সারিতে মিনিমাম হয় এই সারিটাকে বলে পাইভট রো। তাহলে দুইটা শব্দ শিখলাম, একটা হলো পাইভট কলাম আর একটা হলো পাইভট রো। এই পাইভট কলাম এবং পাইভট রো এর ইন্টারসেকশন যে এলিমেন্ট, দেখো এটা 4, এই 4 কে বলা হয় পাইভট এলিমেন্ট। তাহলে কি কি শিখলাম, পাইভট কলাম, পাইভট রো এবং পাইভট এলিমেন্ট। হ্যাঁ, তাহলে আমরা এখানে লিখে দিতে পারি হিয়ার 4 is pivot element, x3 is the entering vector, and x3 কোথায় ঢুকবে, এই বরাবরই ঢুকবে। কার জায়গায় ঢুকবে, s2 এর জায়গায়। x2 is departing variables। এটা ভেরিয়েবলস না। তাহলে আমরা এই এটুক কার্যের মধ্য দিয়ে আমরা 3টা জিনিস আবিষ্কার করলাম, একটা পাইভট কলাম, একটা হলো পাইভট রো, আর একটা হলো দুইটার যে ইন্টারসেকশন এন্ট্রি সেটা হলো পাইভট এলিমেন্ট। এই পাইভট এলিমেন্ট নির্ধারণ করার পরে আমরা 3টা জিনিস নির্ধারণ করলাম। একটা হলো এই পাইভট কলামের যে ভেরিয়েবলটা সেটা বেসিসে ঢুকবে, এই জন্য এটার নাম হলো এন্টারিং ভেরিয়েবল। আর পাইভট রো এর যে ভেরিয়েবলটা আছে x2টা, সেটা চলে যাবে, সেটার নাম হলো ডিপার্টিং ভেরিয়েবল। এইভাবে আমরা একটা টেবিল কমপ্লিট করলাম। এখন আমরা দ্বিতীয় টেবিলটি কমপ্লিট করার জন্য আমরা যেহেতু স্পেস না, আমার জায়গাটা মুছে ফেলতে হবে, আমি জায়গাটা মুছে দিলাম। এখন আমি টেবিল 2টা কমপ্লিট করব। টেবিল 2টা তোমার সাথে হলো কি, টেবিল 2। একই রকম ভাবে দেখো, তুমি একটু খেয়াল রাখো, একটুখানি চোখ দিলে দেখতে পারবো আমি কত দ্রুত ছাত্ররা টেবিল আঁকতেই ছাত্রদের সময় ফুরে যায়। তোমরা খুব দ্রুত টেবিল আঁকবে এবং আমার মনে হয় বিশ্বাস আমার থেকে দ্রুত তোমরা আঁকতে পারবে। হ্যাঁ, এটা 2টা ভাগে, এটা একটু ভাগ করে দাও। একটা হলো কি সিজে, এটা হলো সিজে দিয়ে সিজের মানগুলো ভয় দাও, -1 3 2
0 0 0 ভেরিয়েবলগুলি বসাই দাও x2 x3 x5 s1 s2 s3 কেমন আর এটা হলো বেসিস বেসিস মানে xb বেসিস আর এটা হলো cb বেসিসের কোএফিসিয়েন্ট কেমন বেসিস xb বলে বেসিসে কে ঢুকবে এখন তোমরা বললা s1 ঠিক থাকবে s2 টা আউট হয়ে যাবে s2 টা আউট হলে এটা এইভাবে দিয়ে দিতে হয় তীর চিহ্ন দিয়ে বোঝানো যায় x3 ঢুকবে আর s2 টা বের হয়ে যাবে একটা এন্টারিং একটা ডিপার্টিং তাহলে আমরা এখানে x3 ঢুকে গেল আর এটা হলো s3 এখন দেখো এইগুলোর ভ্যালু আছে cb এর মান আছে s1 এর মান 0 x3 এর মান আছে কত 3 আর এটার মান আছে কত 0 মান বসিয়ে দিলে এবার একটু কাজ আছে এখানে হলো দুটা ঘর একটা ঘর হলো কনস্ট্যান্ট মানে কনস্ট্যান্ট অফ বেসিক ভেরিয়েবল যে বেসিক ভেরিয়েবলের যে মান সেটা আর এটা হলো মিনিমাম রেশিও এখন আমরা এই মানগুলো আমরা যদি এখানে বসাতে যাই প্রথমত তোমার কাজ হলো যেহেতু আমরা x3 টা বেসিকে ঢুকে গেছে কাজে এইখানে 1 হবে আর বাকি দুটো জায়গায় 0 হবে যেটা স্ট্যান্ডার্ড বেসিসে তোমাকে দেখিয়েছিলাম স্ট্যান্ডার্ড বেসিস যেমন এগুলো একটা স্ট্যান্ডার্ড বেসিস গঠন করলে আমরা বুঝতে পারি এগুলো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট আর পরীক্ষা করতে হয় না তাহলে আমাদের কাজ হলো যে যেই ভেরিয়েবলটা ঢুকলো ওই কলামটাকে ওইটাকে 1 করা আর বাকি দুইটা 0 করা শুধু এইটুকুই তোমার কাজ তাহলে আমরা এইটাকে যদি 1 করতে চাই তাহলে এই কলামটাকে অবশ্যই 4 দ্বারা ভাগ করতে হবে ভাগ করলে কত হয় তুমি দেখো এটা ভাগ করলে হয় -½ এটা করলে হয় 1 এটা হলো 0 এটা হলো 0 এটা হলো 1/4 এটা হলো 0 এটা হয়ে গেল 3 আমার এই কাজটা শেষ এখন আমার কাজ হলো যে এইটাকে 0 করা এবং এইখানে 0 করা যাতে এই কলামে একটাই মানে স্ট্যান্ডার্ড বেসিসের R3 যেহেতু এখানে 3টা সারি আছে R3 স্ট্যান্ডার্ড বেসিসের যে কলামগুলো যেরকম থাকে সেই রকম যেন থাকে তাহলে এটাকে 0 করতে হলে আমাকে এই সারির সাথে এই সারিটাকে যোগ করতে হবে আমি ছাত্রদেরকে অ্যাডভাইস করব এই যোগের কাজটি দুইটা টেবিল থেকে করতে গিয়ে ছাত্ররা যত ভুল করে এই জায়গাটার মধ্যে আমি ছাত্রদেরকে বলবো আমার একটি কথা শোনার জন্য সেটা হলো তুমি একটু স্পেসে আমি এই জায়গাটা মুছে দেই তুমি এখানে যেহেতু তুমি দেখছো এখানে 1 আছে এখানে -1 আছে কাজে এখানে 0 করতে হলে প্রথম টেবিলের প্রথম সারির সাথে দ্বিতীয় টেবিলের দ্বিতীয় সারির যোগ করতে হবে তাহলে প্রথম টেবিলের প্রথম সারির উপাদানগুলো এখানে লিখে নাও 3 -1 2 1 0 0 একটানে লিখে নাও আর এটাও নিচে লিখে নাও -½ 1 0 0 1/4 0 এবার একটু যোগ করে ফেল যোগ করলে এখানে 3 এর থেকে হাফ এই যোগ করতে তোমাদের অবস্থা খারাপ হয়ে যায় তা আমি বলবো কি ছোটবেলা পড়েছিলাম 1 - 3/5 দেখো একবার 3 দিয়ে জীবনের প্রথম বিয়োগ যখন করেছিলে তখন এই বিয়োগটা কেমনে করেছিলে বলছিলে 1 এর পরিবর্তে 5/5 লেখো -3/5 মানে সমহর বিশিষ্ট ভগ্নাংশে তারপরে কি হয় 5 লিখে 5 - 3 করতে হয় এই তত্ত্বটা যদি মাথায় রাখো তাহলে বিয়োগের কাজটি অনেক সময় আমার মনে হয় বেশি স্মুথ হয় তাই যে 3 কে আমি ইচ্ছা করলে 6/2 এখানে আছে 2 কাজে নিচে যদি 2 আনতে চাই এটাকে আমি বলতে পারবি 6/2 6/2 - 1/2 কাজে বিয়োগ করলে এখান থেকে 5/2 আমরা বিয়োগ না এটা যোগ আর কি 3 - ½ এটা যোগ এটা 2 এটা 1 এটা 1/4 এটা হলো 0 একবারে তুমি সব করে ফেললে এখানে মানটা বসাই দাও 5/2 0 2 1 1/4 and 0 তা শেষ এবার এইটাকে তুমি 0 করতে চাও তাহলে এটাকে 0 করতে হলে কি করতে হবে এই এটাকে এই সারিটাকে 3 দ্বারা গুণ করতে হবে এই পাশেরটা করো সরি এই পাশেরটা আমার করতে ভুল হয়ে গেছে এখানে ছিল কত এই পাশে ছিল কনস্ট্যান্ট ছিল এখানে 7 আর এই পাশে ছিল সম্ভবত 3 তাহলে 3 আর 7 এর যোগ করলে হয়ে গেল কত 10 এই কাজটা শেষ হলো এবার তুমি দেখো
এই সারিটা কেমনে করবে? এই সারিটা তুমি এটাকে 3 দ্বারা, এটার সাথে এটাকে 3 দ্বারা গুণ করে গুণফলটাকে যদি বিয়োগ করো, 3 গিয়ে কাটাকাটি গিয়ে এই জায়গায় 0 আসবে। তাহলে সেরকম ভাবে তুমি আবারও ওই লাইনটা লেখো। কার সাথে কাজটা করবে? প্রথম টেবিলের তৃতীয় সারি, যার যেখানে অপারেশন করবে তার কথাটা প্রথমে লিখবে। আছে কত? -4 3 8 0 0 1, আর এখানে আছে কত? 10। লিখে ফেললা। এবার তোমার কাজ কি? এইটাকে 3 দ্বারা গুণ করতে হবে। 3 দ্বারা গুণ করলে কত হয়? -3/2 3 0 0 3/4 0 9। এবার বিয়োগ, কারণ এই জায়গায় 0 করতে হলে এবার বিয়োগ করতে হবে। তাহলে বিয়োগ যদি করো একই রকম ভাবে -4 + 3/2, তাহলে -4 কে তুমি ভাববা, যেহেতু হর আছে 2, এটা হলো -8/2। তাহলে -8/2 + 3/2 এক মুহূর্তে হয়ে যায় -5/2। অর্থাৎ সময়টা বাঁচাবা। আমাদের প্রথমেই বলেছি আমাদের টার্গেট হলো অঙ্কটাকে কম সময়ের মধ্যে করা। কেমন? তুমি যদি ভগ্নাংশের এই যে 1 2 এর যে বিয়োগ অঙ্কটা যদি মনে করো যে এটা 4 নাই, এটা আছে -8/2 -8 আর +3, তাই যে -5/2 বিয়োগ করলে এটা হয় 0। 8 এর থেকে 0 বিয়োগ করলে 8 0 -3/4 1, এটা হলো 1। তাহলে আমরা লিখে ফেলতে পারি -5/2 -5/2 0 8 0 -3/4 1 and 1। ওকে, এই পর্যন্ত আমরা কাজটি করলাম। এবার তোমরা এইখানে জেড মাইনাস সিজের ক্যালকুলেশনটি তোমরা যদি সরাসরি ক্লাস করতে তোমাদের দিয়ে করাতাম, এখন আমি তোমাদেরকে আবার সাহায্য করছি। এটা দিয়ে এটা গুণ 0, এটা দিয়ে এটা গুণ করলে 0, এটা দিয়ে এটা গুণ করলে -3/2, -3/2। আর এখানে এটা হলো Z1। আমরা কাজটা কি? Z1 - C1। Z1 হলো এই 3টা মানের সাথে 3টা মানের গুণ। এটা গুণ করলে 0, এটা গুণ করলে 0, এটা গুণ করলে -3/2। তাহলে আমার দাঁড়াইলো কত এখানে? -3/2। আর C1 এর মান আছে কত? -1, মাইনাস হয়ে গেল +1। তাহলে যোগ করলে কত হয় এখানে? -3/2 থেকে 1 গেলে -1/2। কেমন? তুমি ইচ্ছা করলে যেগুলো স্ট্যান্ডার্ড বেসিসের মতো থাকে 0 1 0 1 0 0 0 0 1, এটা অটোমেটিকলি 0 হয়, ক্যালকুলেশন না করলেও পারো। আর যদি মনে করে একটু করবা, করে দেখো 0, এটা হলো 3, এটা হলো 0 3 3 - 3 = 0। কেমন? এবার পরেরটা আসো, গুণ করো। 0 দিয়ে 2 করলে 0, 3 দিয়ে 0 করলে 0, 0 দিয়ে 8 করলে 0, সব হয়ে গেল 0। তাহলে 0 - 2 মানে -2। কেমন? পরেরটা করো। পরেরটা তো করার কোনো প্রয়োজন নাই। পরেরটা কাজে খুব বেশি কঠিন কাজ না। পরেরটা হলো এখানে গুণ করে এটা 0 হয়ে যায়, এটাও 0 হয়ে যায়, খালি মাঝখানেটা থাকে 3/4। 3/4 - 0 মানে 3/4, আর এটা তো 0। কেমন? আমরা একই রকম ভাবে আমরা জেড মাইনাস সিজে এর ক্যালকুলেশনটি করলাম। আবার দেখো, যদি মনে হয় বুঝতে পারোনি, তুমি দেখো যে এটা হলো Z1 - C1। Z1 বলতে কি বোঝায়? সিবি এর প্রত্যেকটি আমরা এন্ট্রিকে আমরা এই যে টেবিলটা, এই টেবিল ম্যাট্রিক্সের টেবিলের প্রথম কলামের প্রত্যেকটি এন্ট্রি দ্বারা গুণ করব, হলো Z1। কেমন? আর Z2 মানে এটার সাথে এটার গুণ, Z3 মানে এটার সাথে 3 নম্বর কলামের গুণ। এই গুণগুলো করার পরে Z1 - C1 করার পরে আমরা কি পাইলাম? আমরা কিন্তু এইবারও একটা নেগেটিভ উপাদান পাইলাম এই জায়গায়। যতক্ষণ পর্যন্ত নেগেটিভ পাওয়া যাবে ততক্ষণ পর্যন্ত আমাদের কাজ করতে হবে। আমাদের কথা ছিল আমরা মোস্ট নেগেটিভ করব। দেখো ভুল হয়ে গেছে, এখানে এখানে -2 হবে, -2 হলে এখানে যাব +2। যদি এটা থাকতো তাহলে মোস্ট নেগেটিভ কিন্তু 2তে হইতো। তাহলে আমরা মোস্ট নেগেটিভ পাইলাম এইটা, তাহলে আমাদের পাইভট কলাম হলো এটা। এবার আমরা মিনিমাম রেশিও রুল করব। মিনিমাম রেশিও মানে তুমি জানো যে এই প্রত্যেকটা মানকে, যেগুলো ধনাত্মক, যে এই কলামের পাইভট কলামের প্রত্যেকটি মান দ্বারা, এই কনস্ট্যান্ট কলামের প্রত্যেকটি মান দ্বারা ভাগ করব। যদি এই ওয়াই আই জে এর মান, মানে এখানে হলো ওয়াই
YI1, YI1, 1 মানে প্রথম সারি। হ্যাঁ, আমরা এখান থেকে যখন পাইভট কলাম পাইলাম, তাহলে আমরা পাইভট কলাম এটার মান হলো Y11, 21, 31। এই প্রত্যেকটা মানকে আমরা মান দ্বারা এগুলোকে ভাগ করব। যদি সেই মানটা গ্রেটার দেন 0 হয়, সবচেয়ে সুবিধা হলো এবার এটাও নেগেটিভ, এটাও নেগেটিভ, কাজে আমার এই দুটা ভাগ করার কোনো প্রয়োজন নাই, একটাই ভাগ করতে হবে, সেটা হলো 10 ভাগ 5/2, দুইটা উপরে চলে যায়, তাহলে এটা মান পেয়ে গেলাম কত, 4। এখানে আর মিনিমাম রেশিও করার কোনো দরকার নেই, কারণ আমরা একটা মাত্রই কলামে নন জিরো মানে নেগেটিভ পাইছি, গ্রেটার দেন 0 পাইছি, আর বাকি দুইটাই নেগেটিভ পাইছি। কাজে এই যে রোটা, এটা হলো পাইভট রো, পাইভট কলাম, পাইভট রো। পাইভট কলাম কি ইন্ডিকেট করে, যে x2টা হবে এন্টারিং ভেক্টর, আর পাইভট রো কি নির্দেশ করে, যে এই পাইভট রো এর বরাবর যে ভেরিয়েবলটা আছে S1 হবে ডিপার্টিং ভেরিয়েবল। তাহলে আমার কাজটা কি দাঁড়ালো, x2টা এখানে আসবে, S1টা আউট হয়ে যাবে। S1 এর যে কলাম, এই কলামের নিচে আমরা তীর চিহ্ন দিয়ে দিব, আমরা বুঝিয়ে দিলাম এটা হলো কি এন্টারিং ভেরিয়েবল কলাম, এটা হলো ডিপার্টিং ভেরিয়েবল, অর্থাৎ বেসিস থেকে S1 বেরিয়ে নন বেসিসে ঢুকে যাবে এবং বেসিসের মধ্যে x2টা ঢুকে যাবে। এখন এই টেবিলটা আমি একটু, যেহেতু আমার একটু সুযোগ আছে হোয়াইট বোর্ডে একটু কারেকশন করে কাজটি করতে পারি, আমি একটুখানি এটা ভিতরে টেবিলটা আঁকলাম না, এই টেবিলের ভিতর থেকে আমি কাজটি করব, তোমরা একটু দেখো। বল, এখন কি কাজটা হলো, x2টা ঢুকবে, তাহলে এখানে হলো x2, এখানে x3, এখানে হলো s3, তিনটা হলো। x2 এর মান আছে কত, -1, এটা আছে কত 3, আর s3 এর মান আছে কত, cj তে 0, যেটা হলো এখন cb। এখন এই টেবিলের মধ্যে আমার কাজটা কি, আমার এলো এইটা হলো পাইভট কলাম, এটা হলো পাইভট রো, কাজে এই ইন্টারসেকশন এলিমেন্ট হলো 5/2, কাজে এটা হলো পাইভট এলিমেন্ট। আমার কাজ হলো এই পাইভট কলামটাকে স্ট্যান্ডার্ড বেসিসে আনা এবং পাইভট এলিমেন্টটাকে 1 করা। কাজে এটাকে যদি আমি 1 করি, তাহলে এটা 1 হলে বাকিগুলি সব 0 করতে হবে, 1 0 0, কেমন? কাজে আমাদের ওই আগের টেবিলে আমরা একই কাজটা করেছিলাম। আগের টেবিলে এখানে 4 ছিল পাইভট এলিমেন্ট, তাহলে পাইভট এলিমেন্ট যেই সারিতে থাকবে সেটা হবে 1, আর ওই কলামে বাকি দুইটা ভ্যালু হয়েছে আমাদের 0। ঠিক একই কাজ এখানে আমার 5/2, এটা হলো আমার পাইভট এলিমেন্ট বা কি এলিমেন্টটাকে আমাদের 1 করতে হবে। 1 করতে হলে পুরো সারির প্রত্যেকটি কম্পোনেন্টকে, প্রত্যেকটি এন্ট্রিকে 5/2 দ্বারা ভাগ করতে হবে। ভাগ করলে কত হয়, এটা হবে 1, এটা হলো 0, 0কে জায়গা ভাগ করে এটা হয় 0, এইটাকে 2/5/2, 2টা উপরে উঠে যাবে, তাহলে হয় কত, 4/5। দেখো 2/5/2, তো 2টা কোথায় যে উপরে যাবে, 4/5, তার এটাকে ভাগ করো 1/5/2, হয়ে যাবে কত, 2/5। এটা 1/4 ইন্টু উল্টে যাবে, উল্টে গেলে কত হয়, 5/2কে উল্টে গেলে 2/5 হবে। দেখো 1/4 ইন্টু 2/5, কাটাকাটি করলে 1/10 হয়। তাড়াহুড়া করবে না, কারণ একটা জায়গায় ভুল করলে অনেক আর তুমি ব্যাক করতে পারবে না, 0। আর এটা কত হবে, 10কে 5/2 দ্বারা ভাগ, আমি মুখে মুখে পারি, কিন্তু তুমি যদি দেখো 5/2 মানে 2/5 দ্বারা গুণ, তাহলে কত হয়, 4। তাহলে এটার মান হয়ে গেল কত, এখন 4, এই সমস্যা ছিল, এটা হলো 4 হয়ে গেল। এখন তোমার কাজ হলো এইটাকে 0 করা। দেখো এইটাকে 0 করতে হলে 1 এর সাথে যদি এটাকে 0 করতে হয়, একই রকম ভাবে আমি আগের মতো করে এই খালি জায়গায় একটা স্পেসের মধ্যে এই লাইনটা লিখব। কিভাবে 0 করব, যে এই কলামটা আগে লিখে নেবেন। কলামে কত আছে, -1/2, 1 0 0, 1/4 0, আর আছে কত 3। এটাকে আমি যদি
এটাকে 0 করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, এটাকে হাফ দ্বারা গুণ করতে হবে, হাফ দ্বারা গুণ করে এটার সাথে যোগ করতে হবে। এখন ওইটাকে তুমি হাফ দ্বারা গুণ করো, হাফ দ্বারা গুণ করলে হয় হাফ, হয় 0, হাফ দ্বারা গুণ করলে হয় 2/5, 2 কাটা যায়, 2/5, হাফ দ্বারা গুণ করলে হয় এটা 1/5, হাফ দ্বারা গুণ করলে হয় 1/20, হাফ দ্বারা গুণ করলে হয় 0, হাফ দ্বারা গুণ করলে হয় 2। এবারে দুইটাকে কি করতে হবে, যেহেতু এখানে 0 পাইতে হবে, এই দুটাকে এটার সাথে এটা 0 পাইতে হলে আমরা এটাকে দুটাকে যোগ করতে হবে। তুমি যদি এখন যোগ করো, এটা হয়ে যায় 0, এটা হয়ে যায় 1, 2/5, এটা হয়ে যায় 1/5, এই দুটো তুমি যোগ করো, লসাগু হলো 20। তোমাকে বলেছি সমহর বিশিষ্ট ভগ্নাংশ বানাইবা। 20 মানে হলো এখানে যদি 20 বানাই, এখানে হলো 5, আর এখানে হলো 1, কত হলো 6, 6/20 কাটাকাটি করলে 3/10, 3/10, এটা হলো 0, আর এখানে হলো কত 5। এই মানটা তুমি লিখে দাও, মানটা লিখে দাও কোথায়, এখানে কত হলো 0, 1, 2/5, 1/5, 3/10, 0, 5। এবার দেখো এই সারিটা আবার 0 করতে হবে। এখন আমি দেখলাম এই 1 এর সাথে কাজ করার থেকে এখানে 5/2 আছে, এখানেও 5/2 আছে, কাজে ডাইরেক্ট যদি এই দুইটাকে যোগ করে দেই, তাহলে আমরা ওই আলাদা একটা টেবিল লিখতে হয় না। আলাদা টেবিল তখনই লিখবো যখন দুইটা টেবিলের মধ্যে আমরা অপারেশন করব, তখন একবার উপরে একবার নিচে তাকাইতে আমাদের ভুল হয়ে যায়। এখন এটার সাথে এটা যখন যোগ করব, দেখি যে ডাইরেক্ট এখানেও 5/2 আছে, এখানেও -5/2 আছে, এই সুযোগটা আমরা নিব। 5/2 যোগ করলে এখানে হয়ে যায় 0, এখানে এটার সাথে 0-র সাথে 0 যোগ করলে হয়ে যায় 0, 2 এর সাথে 8 যোগ করলে হয়ে যায় 10, আর এখানে 1 এর সাথে 0 যোগ করলে হয়ে যায় 1, এখানে 1/4 এর সাথে যদি -3/4 যোগ করি, -3 + 1 মানে -2, কাটাকাটি করলে -1/2, এটা হয়ে যায় 0-র সাথে 1 এর যোগ করলে 1, এটা হলো 1 এর সাথে 10 যোগ করলে এটা হয়ে যায় 11। এখন তোমরা এই ZJ - CJ করো, তার আগে এটা কিন্তু টেবিল 3, এই যে আগে এখানে লেখা ছিল টেবিল 1, এটা হলো টেবিল 3। ZJ - CJ করো আগের মতোই। তুমি জানো যে 1 0 0 0 1 0 স্ট্যান্ডার্ড বেসিস যেগুলো আছে এগুলোতে 0 হয়, তারপরে করে দেখতে পারো -1, এটা গুণ করলে -1 হয়, -1 থেকে -1 বিয়োগ করলে 0 হয়, এটাও 0 হবে একই রকম। এখন এটার কাজ করো, গুণ করো, এটা হলো -4/5, এটা হলো 6/5, তাহলে -4 আর 6 যোগ করলে হয় 2, -4 আর 6 যোগ করলে হয় 2, তাহলে 2/5, আর এটার সাথে বিয়োগ করতে হবে এটা, তাহলে এটা হয়ে যাবে +2, তাহলে 2/5 +2 মানে 10 +2 কে বলা যায় 10/5, তাহলে 10 আর 2 কত হলো 12/5। দেখো আমি কেমনে করলাম, তোমাদের এই আমার মতো অভ্যস্ত হতে হবে। হ্যাঁ, এটা দিয়ে এটা গুণ করলাম, যেহেতু হরবিশিষ্ট ভগ্নাংশ আছে, 5-এর কথা না বললে হবে। এখানে হলো -4 আর এখানে হলো 6, -4 আর 6 যোগ করলে হলো কত 2, এটার সাথে এটার বিয়োগ মানে -2, তাহলে কত +2-কে আমরা হরবিশিষ্ট যদি 5 বানাই নিচে, এটা হলো 10/5, 2 আর 10 হলো 12/5। এটা একই রকম ভাবে করো, -2/5 +3/5, তাহলে -2 এর থেকে 3 গেলে হলো কত 1, 1/5, এটা তো করলে 0 হয়ে যায়, আর উপরে -0। এরপরেরটা দেখো -1/10 +9/10, ওকে, তাহলে -1 + 9 থাকলো কত 8/10, কাটাকাটি হলে হয়ে যাবে কত 4/5, আর এটা ক্যালকুলেশন করার কোনো প্রয়োজন নাই। এটার ক্যালকুলেশন এখানে আমরা জেটের ক্যালকুলেশনটা করিনি, আগের টেবিলটায় জেট মানে এটা দিয়ে গুণ করবা, 0 দিয়ে এটা গুণ করলে 0, এখানে জেটের মান হলো কত 9, তাহলে প্রথম টেবিলে জেটের মান ছিল 0, দ্বিতীয় টেবিলে জেটের মান হয়ে গেল 9। তাহলে জেটটা কি হচ্ছে, প্রত্যেক ইটারেশনে জেটের মানটা ম্যাক্সিমাম হচ্ছে, ইটারেশন আমরা করছি। এখন এখানে জেটের মান গুণ করো, কত হয় -4 + 15, তাহলে জেটের মান হলো কত এখানে 11, জেটের মানটা হলো এখন 11। দেখো এখানে ছিল জেটের মান 9,
এখানে জেটের মান 11। এখন আমাদের একটা থিওরেম আমরা তোমাদেরকে বলবো, বইয়ে একটা থিওরেম তোমরা পড়বা, সেটা হলো যে ইফ এনি ইটারেশন অফ এ linear programming problem which is solved by simplex method 1 zj minus cj greater than or equal to 0। দেখো এখানে যতগুলো zj minus cj এখন আমরা এন্ট্রিগুলো আছে, মানগুলো আছে, প্রত্যেকটি মান কিন্তু হয় 0 নালে 0 থেকে বড়। তখনই বুঝবে যে অপটিমাল সলিউশন তুমি পেয়ে গেছো। কেমন? তখন তুমি এরকম একটি লাইন লিখবে, since at this iteration all zj minus cj is greater than 0, the optimality conditions are satisfied তাহলে satisfied তা হয়ে গেল, then optimal solution, hence the optimal solution, optimal মানে এখানে ম্যাক্সিমাম সলিউশন, hence the solution হলো optimal লিখতে পারো, ব্র্যাকেটে লিখে দাও ম্যাক্সিমাম, যেহেতু এটা ম্যাক্সিমাম প্রবলেম। optimal solution max z equal to 11 আর x2 এর মান হলো 4, x3 এর মান হলো 5। এই দুটো হলো তোমার বেসিক। তুমি দেখো x1 কিন্তু নাই, x1 হলো নন বেসিক। আমরা জানি নন বেসিক ভেরিয়েবলগুলো সব কি হয়, 0 হয়, আলোচনা করেছি। এইটা হলো তোমার সলিউশন। তো ম্যাক্সিমাম সলিউশন আমরা পেয়ে গেলাম। এটা হলো আমাদের at this iteration all zj minus cj greater than 0, যেটা অপটিমালিটি কন্ডিশন আর স্যাটিসফাইড। অর্থাৎ অপটিমাল সলিউশন তখনই হবে যদি আমরা zj minus cj সারিতে সবগুলো মান গ্রেটার দেন অর ইকুয়াল টু 0 পাই। এখান থেকে আগামী ক্লাসে আমাদের পড়া শুরু। যদি 0 না হয়, লেস দেন 0 হলে আমরা এটা কি ধরনের সলিউশন পাবো, আনবাউন্ডেড সলিউশন পাবো। ইকুয়াল টু 0 হইলে সেখানে যদি yij এর মান আমরা কি পাইলে কি হবে, আমরা আগামী ক্লাসে ডিজেনারেট সলিউশন, নন ডিজেনারেট সলিউশন, মানে আনবাউন্ডেড সলিউশন, ইউনিক সলিউশন, এই বিভিন্ন ধরনের সলিউশন নিয়ে আমরা কথা বলবো। তার আগে আমরা তোমাদেরকে বইয়ের থেকে একটা থিওরেমগুলো পড়াতে খুব ইচ্ছা করে, তোমরা পড়তে চাও না, যে একটা থিওরেম তোমরা পড়বে, সেটা হলো এই থিওরেমটা পড়বে। কোন থিওরেমটা? যদি কোনো এটা একটা ফিজিবল, বেসিক ফিজিবল সলিউশন। দ্বিতীয় টেবিলে কিন্তু আমরা একটা ফিজিবল সলিউশন, বেসিক ফিজিবল সলিউশন পাইছি। প্রথম টেবিলে একটা ইনিশিয়াল বেসিক ফিজিবল সলিউশন ছিল। প্রত্যেকটা টেবিলের কাজ হলো জেটের মানকে ইমপ্রুভ করা। কেমন? এখন এইটা অপটিমাল হয়েছে কেন? এই টেবিলে এসে যখন আমরা কাজটি করলাম, অল zj minus cj greater than 0 হয়েছে। কাজে এটা একটা থিওরেম দিয়ে প্রমাণ করতে হবে, যদি কোনো ইটারেশনে যে কোনো একটি বেসিক সলিউশনের জন্য zj minus cj এর মান গ্রেটার দেন অর ইকুয়াল টু 0 হয়, তাহলে ওই ক্ষেত্রে অবজেক্টিভ ফাংশন জেটের যে মানটি পাওয়া যাবে সেটাই হবে অপটিমাল সলিউশন। দ্যাট ইজ ম্যাক্সিমামের বেলায় ম্যাক্সিমাম, মিনিমামের বেলায় মিনিমাম। এইটুকু হলো আমাদের আলোচনার আজকে টার্গেট ছিল। পরবর্তী ক্লাসের জন্য আমন্ত্রণ জানিয়ে এবং সেই পর্যন্ত তোমাদের সুস্থতা কামনা করে আমি আজকের মতো এখানে রাখছি। ধন্যবাদ সকলকে, তোমরা সবাই ভালো থেকো।